নয়াদির ওপেন ইউনিভার্সিটি থেকে, ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিপিএসি 101 এই কোর্সে আমি প্রথমে 16 পরে ইউনিট 17 এই দুটি নিয়ে আলোচনা করব। প্রথমে 16তে আছে কি উত্তর আধুনিক অ্যাপ্রোচ, আর 17তে এবং শেষ আমাদের 101 এতে শেষ আছে ফেমিনাইন পার্সপেক্টিভ, নারীবাদী পদ্ধতি। এখানে প্রথমে আমরা উত্তর আধুনিক পদ্ধতিতে যাব। সেখানে প্রথমে আমরা জানবো এর পড়ার প্রথমে উদ্দেশ্য কি, তার ভূমিকা কি, আর আধুনিকতা সম্বন্ধে আমরা একটি সংক্ষিপ্ত পরিচয় দেব। তারপরে কি আমরা জানবো যে আমাদের যে প্রচলিত যে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে তাতে কিরকম গোঁড়ামির প্রাধান্য ছিল, ঐতিহ্যগত জনপ্রশাসন আমাদের সেটাকে বলছি ট্র্যাডিশনাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কিরকম গোঁড়ামির ঐতিহ্য ছিল। উত্তর আধুনিকতার উত্থানের কারণগুলো আমরা জানবো। তারপর আমরা জানবো জনপ্রশাসনে উত্তর আধুনিকের কি কি বিকল্পতা হয়েছিল এবং জনপ্রশাসনে উত্তর আধুনিক পদ্ধতির প্রধান প্রকাশগুলো কি। তারপর আমরা চলে যাব জনপ্রশাসন থেকে উত্তর আধুনিকতাকে ছাড়িয়ে কত দূর পর্যন্ত যেতে পারে এবং শেষে আমরা তার একটা উপসংহার দেব। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন করি এই নিয়ে যে অষ্টাদশ শতাব্দীর এনলাইটমেন্ট যুগ থেকে বিংশ শতাব্দীর শিল্পায়ন যুগ পর্যন্ত বিজ্ঞান আর যুক্তি প্রয়োগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি কি সমাজকে দেখবার এবং সমাজকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করে গেছি একাগ্রে। বিশেষ করে আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীর সমাজ বিজ্ঞানগুলিতে আমরা যুক্তির প্রাধান্য দেখেছিলাম। আমরা দেখেছি সমাজ বিজ্ঞানে সমাজবিদ্যাতে কার্ল মার্কসের আগমন, ইমাইল ডারখেইমকে দেখেছি, মার্কস ওয়েবারকে দেখেছি। তাদের বিভিন্ন লেখনীর মধ্যে আমরা আধুনিক যুগে বিভিন্ন রকম তাদের লেখা থেকে পাই। আধুনিক যুগের বিশেষ করে আমাদের যে মডার্ন যে পিরিয়ড, সেই পিরিয়ডের অনেক জিনিস আমরা জানতে পারি। হোয়াইট এবং অ্যাডাম 1993 সালে তাদের একটি লেখায় উল্লেখ করেছিলেন যে আধুনিকতাবাদী দৃষ্টান্তে অভিজাত বুদ্ধিজীবীরা বিশ্বাস করতেন যে বিজ্ঞান আমাদের বিকাশের প্রাকৃতিক এবং সামাজিক সীমাবদ্ধতা থেকে মুক্তি দেবে। ঠিকই, বিজ্ঞান আর কি যুক্তিবাদী এই দুই ব্যাখ্যার মাধ্যমে আমরা আমাদের বিকাশ হবে, আমাদের মুক্তির দিকে আমরা এগোবো, এটাই ছিল প্রধান বিষয়। তা সেই সময়ে বিশেষ করে এনলাইটমেন্ট যুগে জনপ্রশাসনের যদি প্রেক্ষাপট আমরা দেখি, সেখানে শ্রেণীবিন্যাসের অনুশীলন মানে হিয়ারার্চির অনুশীলন দেখেছি আমরা জনপ্রশাসনে। তারপরে কি স্পেশালিস্টদের আধিপত্য দেখেছি, বিশেষজ্ঞদের আধিপত্য। তার কি কনফিডেন্সিয়ালিটি দেখেছি, কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা, এসব ব্যাপারগুলো কি আমাদের যথেষ্ট আলোড়ন জাগিয়েছিল। এবং আর কি ছিল, নাগরিকদের নিষ্ক্রিয়তার ব্যাপারগুলি, তাদেরকে কি আচরণকে বদ্ধ করে তীব্র সমালোচনার মুখে পড়েছিল আমাদের সমাজে এই জনপ্রশাসনের এসব বিষয়গুলি। যার ফলে কি সমাজে একটা বৈষম্য দেখা দিয়েছিল, অসঙ্গতি আর একটা সামাজিক দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছিল। তো সেদিক থেকে দেখতে গেলে এটা যদিও দুঃখজনক, কিন্তু এই সমস্ত যেসব নাগরিক প্রবৃত্তি, নাগরিকদের যে ক্ষমতায়ন, তাদের যে আলোচনা, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ধারণাগুলো জনপ্রশাসনে গৌণ হয়ে ওঠে, মুখ্য না হয়ে গৌণ হয়ে ওঠে। তাই কি আমরা উত্তর আধুনিকতার চশমা পড়তে হয়েছিল, যার মাধ্যমে আমরা কি আধুনিকতাবাদী দৃষ্টান্তে ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে জনপ্রশাসনের বিকল্প পদ্ধতি খোঁজার জন্য আমরা অগ্রসর হয়েছিলাম। এক্ষেত্রে মূল্যবোধের প্রতি সংবেদনশীল, মানুষের আচরণের প্রতি বিষয়গত বিকল্প গড়ে তোলার আশায় কি হলো, পোস্ট মডার্নের দৃষ্টিভঙ্গির সমর্থকরা জনপ্রশাসনের জনসাধারণ অংশের উপর জোর দিয়েছিল। এখন আমরা আধুনিকতার ধারণা নিয়ে আমরা আলোচনা করব, এগিয়ে যাব। তারপরে কি উত্তর আধুনিকতার ধারণা, তার সাথে জনপ্রশাসনের কি রকম প্রভাব পড়েছিল তা আমরা আলোচনা করব। এটা নিয়ে একটা সংক্ষিপ্ত উপলব্ধি আধুনিকতা নিয়ে, মডার্নিজম নিয়ে প্রথমে আগে ধারণা করি আধুনিকতাটা কি। উত্তর আধুনিকতা আমরা পরে যাচ্ছি,
আগে আধুনিকতা বলতে আমরা কি বোঝাই সেটাকে আগে জানছি। আধুনিকতা কি? অষ্টাদশ শতাব্দীর ইউরোপের একটি আলোকিত যুগের ফসল। এটা মানেটা কি? এটা হচ্ছে একটা এক ধরনের দার্শনিক, তাত্ত্বিক আর বিজ্ঞানীদের দ্বারা একটা ইউনিভার্সাল সত্য, ট্রুথ, আর কি ন্যায় বিচারে ভরা একটি সমাজকে অনুপ্রাণিত করেছিল এরা। এটি সাধারণত বোঝায় যে আধুনিকীকরণ উন্নয়নের একটি প্রক্রিয়া। আমরা জানি, সবাই জানি, যা মডার্নাইজেশন একটা উন্নয়নের একটি প্রক্রিয়া, যা প্রগতিশীল পরিবর্তনের মাধ্যমে অগ্রগতি বোঝায়। ওয়ারেল 1974 সালে আধুনিকীকরণ সম্পর্কে স্যামুয়েল পি হ্যান্টিংটনের পর্যবেক্ষণ সম্বন্ধে বলেছিলেন যে এটি মানুষের বহুমুখী চিন্তাধারার প্রক্রিয়া, যা সমস্ত ক্ষেত্রে কি পরিবর্তনের সাথে জড়িত। আধুনিকীকরণ বা আধুনিকতার শিকড় যদি খুঁজে পাওয়া যায়, মানে প্রতিটি ক্ষেত্রে, যেমন শিল্প, প্রাকৃতিক বিজ্ঞান, আইন, অর্থনীতি, প্রতিটিতে আধুনিকতার শিকড় খুঁজে পাবো। এখানে কি কুসংস্কার আর পুরনো প্রবৃত্তিগুলি মূল্যবোধ, বিজ্ঞান আর যুক্তি দিয়ে কি হচ্ছে ইন্টারচেঞ্জ হয়েছিল। তখন যেগুলো কুসংস্কার ছিল, পুরনো প্রবৃত্তি ছিল, মূল্যবোধের এই সমস্ত ব্যাপারগুলো আমরা কি তাদেরকে রিপ্লেস করেছিলাম কি দিয়ে? বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে সেই সময়তে। তাই এই দুটোই হচ্ছে এনলাইটমেন্টের ফসল। তখন বিজ্ঞান আর যুক্তি হলো তখন শেষ কথা। হোয়াইট অ্যান্ড অ্যাডামস কখন 1995 সালে বিজ্ঞান, যান্ত্রিককরণ, প্রযুক্তিগত অগ্রগতির এই শক্তিশালী যে মিক্সচার বা সংমিশ্রণটিকে প্রযুক্তিগত যৌক্তিকতার বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করেছিলেন। সে সময়কার পণ্ডিতরা আরো লক্ষ্য করেছিলেন যে প্রযুক্তিগত যৌক্তিকতা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে বিস্তৃত প্রণালীর মাধ্যমে অগ্রগতিকে আঁকড়ে ধরেছিল। ফলে কি প্রযুক্তিগত যৌক্তিকতার দ্বারা চালিত আধুনিকতার সময় পেশাদারদের, বিশেষ করে বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী আর ম্যানেজারদের এক সার্বজনীন সমস্ত রকম দ্বন্দ্ব আর হিউম্যান কনফ্লিক্ট, যেটাকে বলছি আমরা হিউম্যান কনফ্লিক্ট, বৈজ্ঞানিক উপায়ে সমাধান হবে এটাই আশা করা গেছিল। শিল্প পরবর্তী সময়কাল ছিল কি শিল্প সংস্কারের সময়কাল। তখন কি সর্বাধিক উৎপাদনশীলতা আর কি দক্ষতা আনার জন্য সব রকম কৌশল গ্রহণ করা হয়েছিল। 1900 শতকের গোড়ার দিক থেকে 1960-এর দশক পর্যন্ত টেলারের আমরা জানি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অত্যন্ত প্রভাব ফেলেছিল সারা পৃথিবীতে। এই দশকের গোড়ার দিকে সময়কালে আমরা জানি কি ওয়েবারের আমলাতান্ত্রিক মডেল, উইলসনের রাজনীতি প্রশাসন আর কি উইলসনের রাজনীতি আর প্রশাসনের দ্বৈত, যেটাকে আমরা বলছি যে পলিটিকো অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি, আর কি সিমন্সের সাংগঠনিক যৌক্তিকতা, এই সব জিনিসগুলো আমরা তখন দেখেছিলাম। এই মডেলগুলোই সেদিনকার কার্যকর প্রমাণিত হয়েছিল। যাই হোক 1960-এর দশকের শেষ দিকে কিন্তু এই মডেলগুলো কিন্তু যথেষ্ট মানে ক্রিটিসাইজড হয়েছিল, সমালোচিত হয়েছিল। কারণ কি ছিল? এগুলো তো একসময় এত ভালো ছিল, পরের দিকে কেন সমালোচিত হলো? এগুলো কি মানুষের আচরণের সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছিল, একটা নির্দিষ্টতা, তার সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছিল। সাথে সাথে কি বিভিন্ন রকম সামাজিক সমস্যা দেখা দিচ্ছিল, উদ্বেগ ইত্যাদি এই প্রশাসনে কম প্রাসঙ্গিক হয়ে পড়েছিল। এগুলোই বেশি, আর এগুলো দমন করে যে এটাকে আমরা চেষ্টা করব কি করে কম করা যায় সেটা প্রাসঙ্গিক হয়ে পড়েনি। জনপ্রশাসনের বিপদ বা আশঙ্কাগুলি কি সাংগঠনিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। প্রথমত জনপ্রশাসন প্রসঙ্গে ভোগাসান কি বলেছিলেন 2005 সালে? তিনি আবিষ্কার করেছিলেন যে আধুনিকতার সময়কালে এই যে যৌক্তিকতা বলছি, সেন্ট্রালাইজেশন বলছি, তারপরে আমলাতান্ত্রিকরণ বলছি, বিশেষীকরণ স্পেশালাইজেশন বলছি, শিল্পায়ন, এসব দ্বারা চিহ্নিত করি আমরা আধুনিকতার সময়কালটিকে। তার মানে আধুনিকতা বলতে আমরা কতগুলো কথা আমরা জানি। যৌক্তিকতা আসছে, কেন্দ্রীকরণ সেন্ট্রালাইজেশন আসছে, আমলাতান্ত্রিকরণ আসছে, যেটাকে ব্যুরোক্রেটাইজেশন বলছে, বিশেষীকরণ স্পেশালাইজেশন, শিল্পায়ন, এসব দ্বারা চিহ্নিত করা হয় কোন সময়টাকে? আধুনিকতার সময়টাকে। দ্বিতীয়ত কি উন্নত আর উন্নয়নশীল দেশগুলিতে কি
অসুস্থতা, বেকারত্ব, সামাজিক নিরাপত্তাহীনতা এবং পরিবেশগত অবক্ষয়ের ক্ষেত্রে সামাজিক কারণে বৈধতা, স্বচ্ছতা, লিঙ্গকে মূলধারায় আনা, প্রশাসনিক দায়বদ্ধতা ইত্যাদির মতো এই সমস্ত বিস্তৃত ইস্যুতে প্রথাগত জনপ্রশাসন তখন কি ব্যর্থ হয়েছিল। আমরা জানি যে সাইরাকুস ইউনিভার্সিটিতে সেই আমাদের যে সমস্ত পণ্ডিতরা এক জায়গায় হয়ে সে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবস্থা হয়েছিল। তখন কি কারণ, তখনকার কনটেক্সট দেখলে পরে আমরা কি বলবো যে হ্যাঁ, দেশগুলোতে এই সমস্ত কারণগুলো এসেছিল। তখন আমাদের যে ট্র্যাডিশনাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেসব জিনিস কিন্তু আমাদের ঠিক করতে পারেনি। সেই সব অসুস্থতা, সেই সব যে সমাজে বেকারত্ব, সমাজের নিরাপত্তাহীনতা, পরিবেশগত অবক্ষয়, এই সব কারণগুলো, সামাজিক এই সমস্ত কারণে, তাছাড়া বৈধতা, স্বচ্ছতা আর লিঙ্গকে মূল ধারায় নিয়ে আসা, এসবগুলো প্রথাগত জনপ্রশাসন, যেটাকে আমরা বলছি কি আমরা ট্র্যাডিশনাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু ব্যর্থ হয়ে পড়েছিল। তাই ওয়ার্ল্ড, কোলাম্বাসকি, ফ্রেডরিকসন, এই সমস্ত পণ্ডিতরা কি ট্র্যাডিশনাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অসংবেদনশীল এবং সামাজিক বাস্তবতা থেকে দূরে থাকার জন্য, মানে সামাজিক যেটা বাস্তবতা তার থেকে যদি দূরে থাকে, এই জন্য সাংগঠনিক প্রচলিত ব্যবস্থা চিন্তাধারার কঠোর নিদর্শনগুলি ভেঙে তার বিকল্পগুলির অনুসন্ধানে ব্রতী হয়েছিলেন। আমরা জানি সেই সময় হয়েছিল ওয়ার্ল্ডো, কোলাম্বাসকি, ফ্রেডরিকসন, এই সমস্ত পণ্ডিতরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই চিন্তাধারায় কি তত্ত্ব এবং অনুশীলনের মাধ্যমে ব্যবধান যাতে ঘোচানো যায়, পূরণের উদ্দেশ্যে তারা জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির দরজা খুলে যায়, যা শেষ পর্যন্ত কি হলো উত্তর আধুনিকতার বিধির তলায় চলে আসে। ঐতিহ্যগত জনপ্রশাসনে প্রচলিত গোড়ামি, এই সমস্ত এর থেকে আমরা দূর করবার চেষ্টা করি। তাই 1960-এর দশকের শেষের দিকে আর কি 1960-এর দশকের শেষের দিকে আর 1970-এর দশকের গোড়ার দিকে জনপ্রশাসনের পণ্ডিতরা পরিবর্তিত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত প্রেক্ষাপটে সাংগঠনিক মূলধারার ধারণাগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে বসেন। পণ্ডিতদের প্রায় জ্ঞান অর্জনের দৃষ্টিভঙ্গি ধারণা করতে সমস্যা হতো, যা প্রশাসনের প্রচলিত যুক্তিগত মডেলকে প্রভাবিত করত। যৌক্তিক মডেলের সর্বাগ্রে সমর্থক কে ছিলেন? হারবার্ট সাইমন। তিনি অনুমান করেছিলেন, হারবার্ট সাইমনকে আমরা জানি যৌক্তিক মডেলের সব থেকে আগের পণ্ডিত, তিনি সর্বপ্রথম তিনি অনুমান করেছিলেন যে প্রশাসনিক আচরণের অধ্যয়নে যুক্তিগত বা গোষ্ঠী পছন্দ বৈজ্ঞানিক এবং সাংগঠনিক দক্ষ হিসেবে বিবেচিত হতে পারে না। তাই সাইমন প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গির পক্ষে, কারণ কি সাইমন প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি মানে পজিটিভিস্ট ফিলোসফি, তার পজিটিভিস্ট অ্যাঙ্গেল থেকে উনি যে যুক্তি দিয়েছিলেন একটি অভিজ্ঞতা ভিত্তিক সংগঠন তত্ত্বের আহ্বান জানিয়েছে, যা সিদ্ধান্ত, ভূমিকা, গোষ্ঠী তত্ত্বের মতো ধারণাগুলোর ওপরে প্রতিষ্ঠিত। আসলে সংক্ষেপে বলতে গেলে আমরা বলি প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গি সরকারি, বেসরকারি বা স্বেচ্ছাসেবী প্রকৃতির নির্বিশেষে সব ধরনের সংস্থার আচরণের সাধারণতার সন্ধান করেছিল। জনপ্রশাসনের একটি বৈজ্ঞানিক মর্যাদা অর্জনের জন্য প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গির সমর্থকরা প্রশংসা করেছিলেন এবং সামাজিক বিজ্ঞানের প্রাসঙ্গিকতাকে পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপকারী ক্ষমতার সাথে ন্যায়সঙ্গত করে তুলেছিলেন। যাই হোক, পজিটিভিস্ট মানে বা প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গির সমালোচকরা যে উল্লেখ করেছিলেন যে নিছক পর্যবেক্ষণ মানে অবজারভেশনের মাধ্যমে মানুষের কিন্তু আচরণ আমরা বর্ণনা করতে করা বা অন্তর্দৃষ্টি, আবেগ, অনুভূতি মানুষের অভিজ্ঞতার অর্থকে হ্রাস করতে পারে। মানে আমি কি চাইছি সেটা আর আমি করতে পারবো না, এসব দিয়ে করলে পরে অন্তর্দৃষ্টি, আবেগ, অনুভূতি এইসব দিয়ে আমরা মাপতে পারবো না। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থনীতি আর দক্ষতা এই নীতিটি সাংগঠনিক জীবনের সাথে তার প্রাসঙ্গিক বলে মনে হয়নি। কাজ করার একটি সর্বোত্তম উপায় সম্পর্কে প্রচলিত দৃষ্টিভঙ্গিতে বহুবিধ পদ্ধতি দ্বারা প্রতিস্থাপিত। কাজ করার একটি সর্বোত্তম উপায়, এটা কার? টেলারের জিনিস।
সেই ব্যবস্থাটা মানে সাইন্টিফিক ওয়েতে একটা করার জন্য এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু বহুবিধ পদ্ধতি দ্বারা আর অন্য সব রকম কাজকর্ম দিয়ে আমরা সেটা রিপ্লেস করেছিলাম। ক্যাডেন 1991 সালে কঠোর আমলাতন্ত্রের কতগুলি দীর্ঘস্থায়ী সংস্থাগুলি চিহ্নিত করেছিল, যেমন কি অত্যধিক বিলম্ব, নাগরিক থেকে সমস্ত তলের কর্মকর্তাদের অনুপস্থিতি, নাগরিক বা গোষ্ঠীর অভিযোগের প্রতি উদাসীন এবং মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। তিনি কি করেছিলেন যে যেমন কার্ডেন আমলাতন্ত্রের কি আমলাতন্ত্রের কতগুলো খুঁত দেখেছিলেন, তিনি সেগুলো কি বলছেন, যেমন অত্যধিক ডিলে করা, আমলাতান্ত্রিকতার জন্য কি ব্যুরোক্রেসির জন্য আমাদের কি হচ্ছে, অত্যধিক বিলম্ব হচ্ছে কোনো কাজে। আর কি হচ্ছে, নাগরিকদের থেকে সমস্ত স্তরের কর্মকর্তাদের অনুপস্থিতি, নাগরিক বা গোষ্ঠীর মানে তাদের উদাসীন, কমপ্লেন করছে তার কোনো আমরা ঠিক মতো তাদের আমরা কমপ্লেনের আমরা সমীহ করতে পারছি না, সেটার আমরা কিছু কাজ করতে পারছি না, কমপ্লেন মেটাতে পারছি না। তাই এগুলো কি হচ্ছে মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। অন্যদিকে কি যুক্তিসঙ্গত পছন্দ, দক্ষতা আর কেন্দ্রীভূত সেন্ট্রালাইজ প্ল্যানিং মতো এই যে মূল্য নিরপেক্ষ এইসব পদ্ধতিগুলি, মূল্য নিরপেক্ষ এতে কোনো কিছু মাপা হচ্ছে না, নিজের আমি কোনোটা আমার নিজের মূল্য আমি হিসাবে বিচার করতে পারছি না। আমি যদি তুল্য মূল্য থাকি, এক থাকি, আমি যদি মানে নিউট্রাল থাকি, তাহলে আমার কাজটা ভালো হবে। আমি যাদের দরকার তাদের আমি কিছু করতে পারবো না, যাদের জন্য করা দরকার আমি সব নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী আমরা এক বক্কা হয়ে চলবো, সে নিয়ম মেনে চলবো। তাতে অনেকে পেছনে পড়ে থাকবে, অনেকে হয়তো বেশি তেলের মাথায় তেল দেওয়া হবে। এই জিনিসটার জন্য কি বলছে, মূল্য নিরপেক্ষতা পদ্ধতিগুলি পণ্ডিতদের দ্বারা পেশাদার পক্ষপাত, এটাকে বলছে পেশাদার পক্ষপাত এই হিসাবে উল্লেখ করা হয়েছিল। এগুলো কি সমাজে আমলাতান্ত্রিক ক্ষমতা রক্ষাকার হিসাবেই দেখা হতো, তাই না? তাদেরকে মানে এই সমস্ত নিয়ম কানুন গুলো আমলাতান্ত্রিক ক্ষমতাতে রক্ষা করা হচ্ছে, হ্যাঁ, তারই ব্যবস্থা হিসাবে দেখা হতো। এই সব পণ্ডিতরা ট্র্যাডিশনাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বা যেটাকে আমরা বলছি টিপিএ, তার অপর্যাপ্ততা মোকাবিলার জন্য বিকল্প পদ্ধতির একটা, এগুলো থেকে অ্যাভয়েড করার জন্য একটা বিকল্প পদ্ধতির সন্ধানের জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটাই আমরা পরপর আমরা আলোচনা করব পরে আমরা যে অংশটিতে। এখানে উত্তর আধুনিকতা এটার যে বিস্তার হচ্ছে তার কারণগুলো আমাদের জানতে হবে। আমরা তার অক্ষমতা জানতে পারলাম আধুনিকতাতে আমাদের ট্র্যাডিশনাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি কি জিনিস এই আধুনিক অবস্থায় কি কি জিনিস করতে পারছে না, সেই কারণ সেই অনুযায়ী আমরা এগোবো। এইখানে কতগুলো আমার ক্রিটিক্যাল ওয়েতে আমরা চিন্তা করেছি যে রোসনেও তার অনুসারে কি 1992 সালে, বেশি দূর নয়, 1992 সালে উত্তর আধুনিকতাবাদ জ্ঞানতাত্ত্বিক অনুমানকে প্রত্যাখ্যান করেন, পদ্ধতিগত প্রথাকে খণ্ডন করে জ্ঞানের দাবিকে প্রতিহত করে, সত্যের সমস্ত সংস্করণকে অস্পষ্ট করে এবং নীতিগত সুপারিশগুলি প্রত্যাখ্যান করে। তিনি এই হিসাবে এরকম বলেছেন। উত্তর আধুনিকবাদ এই যে আমরা আধুনিকতার যে জ্ঞানতাত্ত্বিক অনুমানের জিনিস এটাকে আমরা প্রত্যাখ্যান করি, পদ্ধতিগত যে প্রথা ছিল সেটাকে খণ্ডন করি, আর জ্ঞান সেই সম্বন্ধে যে জ্ঞানগুলো আমরা দাবি করছি সেগুলো প্রবাহিত মানে কি করছি, সেগুলোকে বাধা দিচ্ছি, আমরা সেটা মানছি না। সত্যের সমস্ত সংস্করণকে যেটা এতদিন পর্যন্ত আমরা ভাবতাম সেটা অস্পষ্ট হিসাবে এখন থেকে ভাবা হয়, এবং নীতিগত আমরা যে সুপারিশগুলো করেছিলাম আধুনিকতার মডার্নাইজড ওয়েতে, মডার্নাইজেশনের সময় সেগুলোকে আমরা প্রত্যাখ্যান করছি। আবার কি রেক্স 2004 সালে উত্তর আধুনিকতাবাদের উত্থানের কারণগুলিকে বলেছিলেন বিজ্ঞান ও সরকারের প্রতি আস্থা হ্রাস। রেক্স বলছে 2004 সালে উত্তর আধুনিকতাবাদ উত্থান হচ্ছে কারণ কি, বিজ্ঞানের আর সরকারের প্রতি জনসাধারণের আস্থা হ্রাস, সামাজিক বিভাজন মানে পজিটিভিজম থেকে সরে আসা, বিজ্ঞান মানে কি পজিটিভিজম থেকে সরে আসা,
এবং সরকারের প্রতি কি আস্থা হ্রাস হচ্ছে। তার মানে কি সরকারের প্রতি আস্থা হ্রাস মানে সরকারের বিকল্প কিছু কথা চিন্তা করা হচ্ছে। সামাজিক বিভাজন, বিপুল নিয়ম, সন্দেহবাদ স্থানীয় বিষয় বিশ্বায়নের প্যারাডক্স হিসেবে চিহ্নিত করেছে। এইসব ব্যাপারগুলো বিশ্বায়ন এসেই যাচ্ছে। তখনকার কারণ হিসেবে উত্তর আধুনিকতার কারণগুলো, আসার কারণগুলো উনি এরকম ভাবে ব্যাখ্যা করেছেন। আর এখন আমরা জানবো যে কেন উত্তর আধুনিকবাদ প্রত্যক্ষবাদী, অভিজ্ঞতাবাদী, আইনি যুক্তিসম্মত কারণগুলির উল্টো দিকে মানে বিপরীতে আধুনিকতার ধারণাগুলিকে কেন চ্যালেঞ্জ করেছিল। আমরা এখন জানবো কেন চ্যালেঞ্জ করেছিল। আধুনিকতার যে সমস্ত আমাদের নিয়ম কানুনগুলো আমরা তখন বের করেছিলাম সেগুলোর এগেনস্টে কেন উত্তর আধুনিকতা আমাদের এগুলো কেন এগেনস্টে যাচ্ছে। প্রথম, বিজ্ঞান ও সরকারের প্রতি আস্থা কমে যাওয়া। আগে আমরা ব্যাখ্যা করলাম তার কারণে রেক্স যে বলেছিল কারণটা কি। বৈজ্ঞানিক সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষ মানবতাবাদের সাফল্য সত্ত্বেও, ধর্মনিরপেক্ষ মানবতাবাদের সাফল্য সত্ত্বেও নিশ্চয়তা বা সার্টেনটি অর্জনের অনুসন্ধান সামাজিক রহস্যের সমাধান করতে পারেনি। উদাহরণস্বরূপ কি, জনপ্রশাসন পণ্ডিতরা লক্ষ্য করেছেন যে 1960-এর দশকের শেষের দিকে যেহেতু আধুনিকীকরণ অভিযান কি আমাদের দারিদ্র, সামাজিক বৈষম্য এসব দূর করতে ব্যর্থ ছিল, তাই সরকারের প্রতি জনগণের আস্থার হ্রাস পেতে শুরু করে। পরবর্তীকালে উদাসীনতার কারণগুলো পরিস্ফুট হয়। কি কারণটা সেটা বললো। এবারে আমরা যাচ্ছি কোথায়, সামাজিক বিভাজন। আমাদের সোসাইটি কেন ডিভাইড হচ্ছে, সামাজিক বিভাজন কেন হচ্ছে। বিশ্বজনীন পুঁজিবাদের ক্রমবর্ধমান মাত্রার সাথে বিশ্বজনীন পুঁজিবাদে ইউনিভার্সাল ক্যাপিটালিজম তার ক্রমবর্ধমান একদম এগিয়ে যাচ্ছে, দিন দিন বাড়ছে। তার মাত্রার সাথে সম্প্রদায়, জাতিগত গোষ্ঠী, সংস্কৃতি, অঞ্চলগুলির মধ্যে কি সামাজিক বিভাজনের ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। ফলস্বরূপ কি একাধিক স্তরে সামাজিক বিভাজন অনিশ্চয়তার দিকে পরিচালিত হয়। প্রাসঙ্গিকতা, কনটেক্সট আমরা ভালো করে জানবো যে সামাজিক বিভাজন বৃদ্ধি এবং জনগণের উচ্চ কণ্ঠস্বর তাত্ত্বিকরা এবং সমাজ আপেক্ষিকতাবাদ ও অনিশ্চয়তার প্রবণতা লক্ষ্য করেন। প্রবণতাটা ওনারা দেখলেন। নিয়ম, যা কি রুল, অভ্যাস, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অনিশ্চয়তা, অস্পষ্টতা বহুত্বের ক্ষেত্রে সরকারি ব্যবস্থাকে প্রভাবিত করে। বহুত্বের ক্ষেত্রে, আগে ইউনিটারি ছিল, এখন বহুত্বের ক্ষেত্রে প্লুরালিটি, সেসব ক্ষেত্রে সরকারি ব্যবস্থাকে প্রভাবিত করে। তো উদাহরণস্বরূপ কি আমরা জানি যে মজদুর কিষাণ শক্তি সংগঠন, আমরা জানি রাজধানী ভারতের তথ্য অধিকার আরটিআই আইন আন্দোলনের কিন্তু এরা কিন্তু স্বীকৃতি মানে এমন ভাবে তাদের মানে বিপ্লব সংগঠিত করেছিল যার ফলে ভারত সরকার আরটিআই আইন নিয়ে এসেছিল। এইসব প্রাসঙ্গিকতা সেই সময়ের ঘটনা এসবের জন্য দেখা দিয়েছিল। স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সাহায্য করেছিল, তাই তো। অ্যাকাউন্টেবিলিটি এবং এসব করার জন্য মানে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এসব করার জন্য এইসব আরটিআই অ্যাক্টের এনেছিল আমাদের জানি। তাহলে এবারে আমরা জানবো স্কেপটিসিজম বা সন্দেহভাজন। স্কেপটিজম বা সন্দেহভাজন এটাও একটা কারণ। সেটা কি, উত্তর আধুনিকতাবাদ আধুনিক রাজনৈতিক প্রতিনিধিত্ব ও অভিজাত সংস্কৃতি সম্পর্কে সন্দেহান ছিল। এই কারণে তারা কি অর্থনীতি স্বার্থের প্রচার ও সমাজের জটিলতাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারী ছিল। রেসলিউ দেখিয়েছেন 1992 সালে যে উত্তর আধুনিকতাবাদীরা আধুনিকতাকে দেখে কেমন ভাবে, প্রতারণামূলক, বিকৃত, কৃত্রিম, যান্ত্রিক। আধুনিকতাকে দেখেছিল কিরকম, প্রতারণামূলক, বিকৃত, কৃত্রিম, যান্ত্রিক, প্রতারক, অসম্পূর্ণ, বিভ্রান্তিকর, অপর্যাপ্ত। উত্তর আধুনিক যুগের জন্য সম্পূর্ণ অপর্যাপ্ত। এগে 1990 ব্যাখ্যা করেছিলেন যে উত্তর আধুনিকতার
অভিজাত সংস্কৃতিকে প্রতিহিত করে এবং লেখক এবং বুদ্ধিজীবী তাদের নিজস্ব ধারণাগুলিকে সহজে বোধগম্য ভাষায় একটি নতুন কণ্ঠে প্রকাশ করতে উৎসাহিত করে, যাতে কি গণতান্ত্রিক জনসাধারণের পাবলিক স্ফিয়ারের পরিধি বিস্তৃত হয়। পাবলিক স্ফিয়ার যেখানে আলোচনা চলবে, সবকিছু নিয়ে আলোচনা করবে কোনো বাধাহীন ভাবে। তো সেক্ষেত্রে এইসব নতুন কণ্ঠে এইসব জিনিসগুলো আসছে। তারপরে কি উদাহরণ হিসাবে কি এশিয়ার দেশগুলোতে সবুজ বিপ্লব ব্যাপক দুর্ভিক্ষ নির্মূল করেছিল, কিন্তু পরিবেশগত অবক্ষয়, আয় বৈষম্য সৃষ্টি, স্থানীয় আর্থ সামাজিক অবস্থার অবনতির জন্য প্রচন্ড ক্রিটিসাইজ হয়েছিল। হ্যাঁ, আধুনিকতায় কি হয়েছিল আমরা জানি, সবুজ বিপ্লব এসেছিল, গ্রিন রেভলিউশন এসেছিল, সাথে সাথে আমরা কি করেছি, দুর্ভিক্ষ নির্মূল করেছিলাম সেসব নিয়ে এসে। কিন্তু সেক্ষেত্রে একদিক থেকে কিন্তু খারাপ হয়েছিল কোন জিনিসটা, পরিবেশ দিক থেকে আমরা পরিবেশে অবক্ষয় ঘটেছিল, আয়ের বৈষম্য সৃষ্টি, কারো কাছে কম কারো কাছে বেশি সৃষ্টি হয়েছিল আয়ের বৈষম্য। তারপর কি স্থানীয় অর্থনৈতিক অবস্থার অবনতি তৈরি হয়েছিল, একই জায়গায় আমরা সবাই একটা সময় ছিল সবাই একরকম ভাবে কাজ করতো, এখন উচ্চ নিচু জাতিভেদ, উচ্চ নিচু ভেদ হয়ে গেল অর্থনৈতিক কারণে। এসবের ব্যাপারে একজন অপরজনকে সন্দেহজনক করে তোলে, এটা হলো স্কেপটিজম বা সন্দেহভাজন 4 নম্বর পয়েন্ট। আর 5 নম্বর পয়েন্টে আমরা কি বলছি, ক্ষুদ্র এবং স্থানীয়দের জন্য অগ্রাধিকার। পাশ্চাত্য থেকে আমদানি করার নীতি আমরা সবসময় নিয়েছিলাম, তাই তো? পাশ্চাত্য থেকে যে সমস্ত নীতি নিয়েছিলাম সব বাইরে থেকে আমদানি করা, বিশেষ করে পশ্চিম দিক থেকে, পশ্চিমের দেশ থেকে। এদের এইসব মতাদর্শ নীতি হলো সামাজিক আমাদের একটা বিভাজন তৈরি হলো। ব্যাপক সন্দেহের প্রেক্ষাপটে বক্স প্রকাশ করেছিলেন, বক্স একজন তাত্ত্বিক, উনি বলেছিলেন যে লোকেরা জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্টে কম আগ্রহ দেখায়, এবং জাতীয় মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এইসব ইভেন্ট গুলোতে আমাদের লোকেরা কম আগ্রহ দেখাচ্ছে, কিন্তু স্থানীয় সমিতি বা কমিউনিটি নিজেদের সেইগুলো তাদের কাছে একটা প্রতি বেশি ঝোঁক দেখা যায়। স্বল্প উন্নত দেশকে একটি ক্লাসিক উদাহরণ হলো, এর একটা কি ক্লাসিক উদাহরণ হচ্ছে কমিউনিটি রেডিও, মানে নিজেদের মধ্যে যে রেডিও সিস্টেম, নিজেদের কথাবার্তা, নিজেদের অনুষ্ঠান, নিজেদের ফোক কালচার, নিজেদের কালচার এসব নিয়ে ব্যস্ত থাকা, তারা আগ্রহ এইরকম ভাবে ক্ষুদ্র স্থানীয়দের জন্য আগ্রহের উদ্বেগ অধিকার দেখা দিয়েছিল। তারপরে কি বিশ্বায়নের প্যারাডক্স, তারপরে এলো কি আমাদের গ্লোবালাইজেশন এলো, তার জন্য কি প্যারাডক্স, যদিও বিশ্বায়নের প্রবক্তারা একক বিশ্ব দর্শনের পক্ষে, মানে ইউনিটারি বিশ্বের পক্ষে, স্থানীয় সংস্কৃতি মূল্যবোধ এসবগুলো তাদের কাছে আর হলো না, তারা মিক্স একটা কালচারের দিকে এগিয়ে গেল, এবং প্রতিশ্রুতির ওপর প্রভাব প্রকৃতপক্ষে একটা কি বিশৃঙ্খল অবস্থা এবং পরস্পর বিরোধী একটা ব্যবস্থার মধ্যে চলে এলো। তাই বিশ্বায়নের, এটাকে আমরা বলছি বিশ্বায়নের প্যারাডক্স, মানে কালচারের কিরকম ভাবে বিশ্বায়নের ফলে কালচার কেমন তৈরি হচ্ছে সেটা। ক্যানলিটি 2008 সালে উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গির মূল ধারণাগুলি এরকম ভাবে প্রকাশ করেছিলেন। এক কি, কোন নির্দিষ্ট সাধারণভাবে বুঝে নেওয়ার কোন সামাজিক ও বাহ্যিক বাস্তবতা নেই। উত্তর আধুনিকবাদ কেবল চিত্র খণ্ডিত দৃষ্টিভঙ্গি, অভিনয়কে বোঝায়, সে বলছে দৃশ্যের মূল। আর 2 নম্বর কি, সংস্থাগুলি সব মাইনরিটি লোকজনদের দিয়ে তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়, এসব সংখ্যালঘু ব্যক্তিদের ক্ষমতা সংখ্যাগরিষ্ঠদের থেকে বেশি, মানে এইসব মাইনরিটি লোকজনদের নিয়েই তৈরি আর রক্ষণাবেক্ষণ করা হয়, আর এইসব সংখ্যালঘু ব্যক্তিদের যে ক্ষমতা তা কি সংখ্যাগরিষ্ঠদের থেকে বেশি হয়। 3 নম্বর তিনি বলেছেন, উত্তর আধুনিকতাবাদীরা বিশ্বাস করে যে জ্ঞান কেবল আলোকিত সভ্যতা, এনলাইটেনমেন্ট এবং অগ্রগতির দিকে পরিচালিত করে না, ডেভেলপমেন্টের দিকে একগোত্তা নয়, বরং এটি কেবল গোষ্ঠীগুলির আধিপত্য প্রান্তিকরণের দিকে, মার্জিনালাইজেশনের দিকে পরিচালিত হয়। যে সবাই বলছে আলোকিত সভ্যতা, অগ্রগতি, তা কেবল নয়। যে জ্ঞান কেবল একদিকে নয়, আলোকিত সভ্যতার অগ্রগতির দিকে পরিচালিত করে না, এটি কেবল গোষ্ঠীগুলোর কি আধিপত্য,
যারা জ্ঞান অর্জন করেছে, যে গোষ্ঠী তৈরি হচ্ছে, যাদের জ্ঞান বেশি আছে তাদের আধিপত্য আছে, অন্যদিকে তাদের প্রান্তিকীকরণ হচ্ছে, মার্জিনালাইজেশন হচ্ছে। এখানে শব্দগুলি মানে কি প্রসঙ্গে এটি ব্যবহার হচ্ছে সেই অনুপাতে হয় শব্দগুলোর মানে। আমরা জানি আগে কি হতো, আমরা একটা শব্দ একটা লিখলাম, একটা শব্দের একটা মানে করলাম সেরকম। এখন কিন্তু একটা শব্দের মানে ভিন্ন ভিন্ন হয় উত্তর আধুনিক কালে। এই কথাটা মানতে হবে। বাংলাতে আমরা বলছি, এখানে শব্দগুলির মানে কি প্রসঙ্গে এটি ব্যবহার হচ্ছে সেই অনুপাতে হয়। একটা শব্দের মানে সবসময় এক থাকবে, এটা আধুনিক কালে আমরা বুঝতে পারতাম, কিন্তু উত্তর আধুনিকতাবাদীরা এটা বলেছে যে একটি শব্দের মানে এক এক ভাবে কেমন ভাবে সেটি কি প্রসঙ্গে ব্যবহার হচ্ছে সেই অনুপাতে তার ব্যবহার, তার মানে হবে। আর বিভিন্ন অনুমান, লুকোনো ক্ষমতা গোষ্ঠীগুলো কিভাবে মার্জিনালাইজ হচ্ছে আর দমন হচ্ছে তা উন্মোচনের জন্য আমাদের পাঠ্যগুলি করা দরকার। জনপ্রশাসনের উত্তর আধুনিক কি বিকল্প আসছে, আমরা জনপ্রশাসন উত্তর আধুনিকতা নিয়ে পড়লাম, এবার তাহলে জনপ্রশাসন আমাদের উত্তর আধুনিক কালে তার সাবস্টিটিউট কি হচ্ছে, তার বিকল্প কি আসছে সেটা জানবো। এখন জনপ্রশাসনের অনেক উত্তর আধুনিক প্রবণতা দেখা দেয়। যেমন প্রথমটা হচ্ছে কি সাংগঠনিক মানবতাবাদ। ফ্রেডরিকসন এবং সহযোগীরা 2015 সালে আবিষ্কার করেছিলেন যে আমরা আধুনিকত্ব হিসাবে যে ধারণাগুলি একত্রিত করেছি তার উৎপত্তি এলটন মেও কোথায়, হার্টন এক্সপেরিমেন্ট এবং চেস্টার বার্নার্ডের লেখার মাধ্যমে পায়। উদাহরণস্বরূপ এফ.ডব্লিউ. টেলরের ব্যবস্থাপনা পদ্ধতিতে সর্বাধিক দক্ষতা অর্জনের জন্য সংস্থায় কাজ করার সর্বোত্তম উপায় তার পক্ষে যুক্তি দিয়েছেন, এবং কি সংগঠনকে অত্যন্ত যান্ত্রিক পরিবেশ হিসাবে বর্ণনা দিয়েছে। এখানে কর্মীরা বেতন এবং অনুকূল কালের কাজের পরিবেশে আগ্রহী, অনুকূল কাজের পরিবেশে তারা কিন্তু আগ্রহী। তাহলে হলো এখন এফ.ডব্লিউ. টেলরের এগেইনস্টে বার্নার্ড কি বলছে, বার্নার্ড কিন্তু সংস্থাগুলিকে সামাজিক পরিবেশ হিসাবে উনি দেখেছেন, একটা সংস্থাগুলো একটা সামাজিক পরিবেশ হিসাবে বর্ণনা করেছেন, যেখানে কর্মীরা বেতন অনুকূল কাজের পরিবেশ ছাড়াও তাদের কি পাবে, তারা তাদের কাজের স্বীকৃতি পাবে, তাদের মনস্তাত্ত্বিক সমানভাবে আগ্রহী হবে, এটাই আমরা জেনেছি। তারপরে কি ডগলাস ম্যাকগ্রেগর এই চিন্তাধারাকে কি আরো সরলীকৃত করেছেন, যিনি কি একটি বলেছেন পার্টিসিপেটরি পার্টিসিপেটরি ব্যবস্থা, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট তার পদ্ধতির পক্ষে ছিলেন। ক্ষমতাশীলরা তাদের কাজকে পছন্দ করে এবং তারা যা করে তাতে দায়বদ্ধতা স্বীকার করে নেয়। যারা ক্ষমতা আছে তাদের যে কাজ সেটাকে তারা নিজেরা পছন্দ করে এবং তার দায়বদ্ধতা অ্যাকাউন্টেবিলিটি তারা স্বীকার করে নেয়। উল্লেখযোগ্যভাবে অ্যাব্রাহাম মাসলো, ফ্রেডরিক হার্টবার্গ, রেনেসিস লিকার্ট তাদের মতো চিন্তাবিদরা ব্যক্তিগত স্তরে সাংগঠনিক নেতৃত্ব, গোষ্ঠীর গতিশীল ডিনামিক, গোষ্ঠীর গতিশীলতা, অনুপ্রেরণা, সন্তুষ্টির ভূমিকার দিকে মনোনিবেশ করেছিলেন। এইভাবে কি এলিয়েট জ্যাক্সের সত্যের নীতির উপর ভিত্তি করে একটি মানবিক আমলাতন্ত্রের পক্ষে ছিলেন। মানবিক আমলাতন্ত্র, আমলাতন্ত্র কেমন হবে, মানবিক আমলাতন্ত্র। এলিয়েট জ্যাক্স এই নীতির উপর বিশ্বাস করে এরকম ভাবে একটা ব্যুরোক্রেসি চালু করার ব্যবস্থা ছিলেন। মানবিক আমলাতন্ত্র 1960-এর দশকের মাঝামাঝি সময় থেকে মানব সম্পর্ক আন্দোলনের পুনরাবৃত্তি আর জনপ্রশাসনের সাংগঠনিক মানবতাবাদের দৃষ্টিভঙ্গি আবির্ভূত হতে শুরু করে। পোস্ট জর্ডানের উত্তর আধুনিকতা আরো সব ধারণা, যেমন নব জনপ্রশাসন এনপিএ। এখানে কি 68 সালে ডুয়েট ওয়াল্ডোর নেতৃত্বে, একদম আমরা আগেই পড়েছি, পণ্ডিত বিদ্যমান গোড়ামি থেকে জনপ্রশাসনের পরিধি পুনর্গঠনের জন্য নিউ ইয়র্কের সাইরাকিউজ ইউনিভার্সিটিতে মিনোব্রুক কনফারেন্সে মিলিত হয়। পণ্ডিতরা মূল্যবোধের প্রতি, এটা মেইন জিনিস, পণ্ডিতরা মূল্যবোধের প্রতি সংবেদনশীল এবং পরিবেশের বাস্তবতার প্রতি কি ঘটছে চারদিকে তার উপরে সাড়া দিয়ে তাদের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। সেরকম ভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ব্যবস্থা করে নিয়েছিলেন, মানে সংশোধন করেছিলেন। উপস্থিত পণ্ডিতরা আলোচনাগুলো থেকে প্রত্যক্ষবাদী ঐতিহ্যের প্রতি সমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং এক নব্য জনপ্রশাসনের এনপিএ প্রস্তাবিত হয়। ফ্রেডরিকসন আর অন্যান্যরা লিখেছিলেন যে উত্তর আধুনিক জনপ্রশাসনের মূল ধারণাগুলিতে খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে, এনপিএ তে খুঁজে পাওয়া যাবে উত্তর আধুনিক যে জনপ্রশাসনের মূল ধারণাগুলো এনপিএ তে আমরা খুঁজে পাবো।
মেরিনির ভাষায় 1971 এর সংক্ষিপ্ত কি বলছে, জনপ্রশাসন ও সরকারি নিরপেক্ষ বস্তুনিষ্ঠ হয় না বা হতে পারে না। আমলাতান্ত্রিক শ্রেণীবিন্যাস একটি কৌশল হিসাবে অকার্যকর হয় এবং প্রযুক্তি প্রায় অমানবিক হয়। সহযোগিতা, ঐক্যমত্য, গণতান্ত্রিক প্রশাসন প্রশাসনিক কর্তব্য চেয়ে সাংগঠনিক কার্যকারিতা অর্জনের সম্ভাবনা বেশি হয়। জনপ্রশাসনের ধারণাগুলি অবশ্যই পোস্ট বিহেভিয়ারাল, পোস্ট পজিটিভিস্ট যুক্তির ওপর নির্মিত হবে। এখানে পোস্ট পজিটিভিস্ট যুক্তি, পোস্ট বিহেভিয়ারাল যুক্তি, হ্যাঁ, তো অর্থাৎ আরো গণতান্ত্রিক হতে হবে, আরো অ্যাডাপটিভ এবং পরিবর্তিত সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আরো সমসাময়িক হতে হবে। সামগ্রিকভাবে দেখতে গেলে এনপি এর নীতিগুলি হলো কি, প্রাসঙ্গিকতা, উদ্ভাবন, ব্যক্তিগত নৈতিকতা, নীতিশাস্ত্র, এইসব। তাছাড়া কি, জনপ্রশাসন হলো গণতন্ত্র এবং প্রশাসনের একটি সমন্বয় অভিমুখ। মিনর বুক কনফারেন্সের মতো উত্তর আধুনিকতাবাদীরা ওয়েবারের আমলাতন্ত্র, উইলসনের রাজনৈতিক প্রশাসন দ্বৈততা ডাইকটমি এবং টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এবং হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণের সূত্রের মতো যে গ্র্যান্ড ন্যারেটিভ, তা কিন্তু এরা বাতিল করেছিলেন। হ্যাঁ, উত্তর আধুনিক পণ্ডিতদের জন্য মূল্যবোধ, নৈতিকতার মতো মূল গুণগুলি প্রাসঙ্গিক হয়ে ওঠে। মূল্যবোধ, ভ্যালু ওরিয়েন্টেশন, নৈতিকতা, এইসবগুলো। এছাড়া সামাজিক সমতার সাথে ইকুইটির সাথে সংযুক্ত করা তাদের ক্ষেত্রে অপরিহার্য হয়ে ওঠে। এবারে পাবলিক প্যাটনেট, যেটাকে আমরা বলছি পাবলিক অ্যাডমিন থিওরি নেটওয়ার্ক, 1968 সালে অনুষ্ঠিত মিনর বুক আলোচনার পরে মানবতা অভিমুখী কিছু পণ্ডিত মার্কিন যুক্তরাষ্ট্রে অনানুষ্ঠানিক মানে অন্যান্য জায়গায় সার্কেলে নেটওয়ার্ক গুলিতে আলোচনা চালিয়ে যান। ফলে এটি কি, আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থিওরি নেটওয়ার্ক বা প্যাটনেট বিবর্তনের দিকে আমরা এগিয়ে যাই। ফ্রেডরিকসন এই বর্ণনা থেকে প্যাটনেটের বিবর্তনের দুটি বই বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমটা হচ্ছে থমাস স্কিনের স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন, থমাস কুন, এটা ভুল আছে এখানে কিন্তু একটু দেখে নেন, থমাস স্কুন স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন 1962। অপরটা কি, পিটার এল বার্জারের এন্ড থমাস লুকম্যানের লেখা দ্য সায়েন্টিফিক কনস্ট্রাকশন অফ রিয়ালিটি 1967 সালে। এই দুটো বই খুব ইম্পর্টেন্ট ছিল। প্যাটনেটের ব্যাপারে এই আলোচনা বহুত হয়েছিল। টিপি এর বিপরীতে জনপ্রশাসনের ফোকাস ধীরে ধীরে সাংগঠনিক কাঠামো থেকে সরে এসে সাংগঠনিক ব্যবস্থায় স্থানান্তরিত হয়। পরের সেকশনে আমরা উত্তর আধুনিক বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যেমন উত্তর আধুনিক বৈশিষ্ট্য কি, যে উত্তর আধুনিক চিন্তা ভাবনা জ্ঞান অর্জনের ঐতিহ্যগত পদ্ধতিতে চ্যালেঞ্জ করে। তারা বাস্তবতার সামাজিক ও সাংস্কৃতিক নির্মাণের জন্য একাধিক পদ্ধতির উপর নির্ভর করে। উত্তর আধুনিক তাত্ত্বিকরা প্রত্যক্ষবাদী দৃষ্টান্তকে একমাত্রিক বলে আলোচনা করে, মানে ইউনিক ডিরেকশনাল, এবং যুক্তি দিয়েছিলেন যে জনপ্রশাসনের ভিত্তি ত্রুটিযুক্ত বিশ্বাস ও ব্যাখ্যার উপরে তৈরি হয়েছে। তাই তারা কি, বহুবিধ কোয়ালিটেটিভ পদ্ধতি অনুসরণ করেছিলেন বিশ্লেষণের জন্য, যেমন ডায়ালেকটিক, দান্তিক, ঐতিহাসিক বিশ্লেষণ, হিস্টোরিক্যাল অ্যানালিসিস। এসব বোগাসন 2005 সালে উত্তর আধুনিক জনপ্রশাসনের তত্ত্বের বৈশিষ্ট্যগুলোকে এক, ডায়ালেকটিক যেটাকে বলছে দার্শনিকতা, ডিকনস্ট্রাকশন অবক্ষয়, এখানে স্পেলিং ভুল আছে, ডিকনস্ট্রাকশন হবে, ডিসেন্ট্রালাইজেশন এবং ইমাজিনেশন এবং অল্টারিটিভ পরিবর্তন হিসাবে কল্পনা করেছিলেন। পোস্ট মডার্ন আইডিয়া এন্ড তার কি প্র্যাকটিস। মাইকেল হারম্যান অনুযায়ী ফেনোমেনোলজিক্যাল ধারণা আরো আনুষঙ্গিক ধারণা, যেমন হারমিনিউটিক্স, এখনো মেথোডোলজি, সিম্বলিক ইন্টারাকশন, নারীবাদী ধারণা, পোস্ট স্ট্রাকচারালিজম, এইসবগুলো কি উত্তর আধুনিকতাবাদীগণ অনুশীলন করে। এই সামাজিক এই সমস্ত এইসব হচ্ছে আমাদের এক ধরনের সামাজিক পদ্ধতি, সমাজতত্ত্বের পদ্ধতি। প্রথম কি, হারমিনিউটিক্স, মেথোডোলজি, যেমন পজিটিভিস্ট সেরকম এইগুলো এর উল্টো দিকের ধারণাগুলো, যেমন ফেনোমেনোলজিক্যাল, আরো যেমন হারমিনিউটিক্স, মেথোডোলজি, এথনোমেথোডোলজি, এখানে হচ্ছে এথনোমেথোডোলজি, সিম্বলিক ইন্টারাকশন, নারীবাদী, নারীবাদী ধারণা, পোস্ট স্ট্রাকচারালিজম, এসবগুলো হচ্ছে উত্তর আধুনিকতাবাদীগণ এইসব মেথোডোলজি নিয়ে কাজ করে। এইসব ফ্রেডরিকসন 2015 সালে আবার দু ধরনের তাত্ত্বিকদের ভাগ, এক পক্ষ হলো ইন্টারপ্রেটিভ যেমন ব্যাখ্যামূলক, আর এক পক্ষ হলো কি ক্রিটিক্যাল থিওরিস্ট ক্যাম্প, যারা সমালোচনা তাত্ত্বিক শিবির। জনপ্রশাসন উত্তর আধুনিক পদ্ধতির প্রধান ফোকাস, প্রথমটা হলো কি এক ডায়ালগ এবং অংশগ্রহণমূলক শাসন, দুই সরাসরি নাগরিক অংশগ্রহণ,
আমরা জানি, উদাহরণ দিতে পারি ৭৩তম ৭৪তম সাংবিধানিক সংশোধন, যেগুলো কিসে হয়েছিল আমরা জানি। আমাদের গ্রাম পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, এই সমস্ত নিয়ে গ্রাম সভা, গ্রাম পর্যায়ের পরিকল্পনা, গ্রাম পরিষদের সভা, আর কি সুশীল সমাজকে সরকারের সঙ্গী করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, এসবই আমাদের উদাহরণ। জাতি গঠন থেকে নেটওয়ার্কিং পর্যন্ত এর কনক্লুশন কি তাই বলা যেতে পারে, সমাজের সাথে মানুষের মিথস্ক্রিয়ার কারণে জনপ্রশাসন বিষয়টি কখনোই প্রাকৃতিক বিজ্ঞানের মতো হয় না। তাই প্রথমে বলতে পারি এটা যে প্রাকৃতিক বিজ্ঞান মানে সায়েন্স, তা হতে পারবে না। কেন সায়েন্স নয়? আমি পজিটিভিস্ট ওয়েতে আমি কোনো কিছু অ্যানালিসিস করতে পারবো না, তাই বলা যেতে পারে কি প্রাকৃতিক বিজ্ঞানের মতো কখনো হয় না। আবার এটা বোঝা যায় উত্তর আধুনিকতার পণ্ডিতরা একটা সমন্বিত তত্ত্বের পক্ষে দ্বিমত পোষণ করেছিলেন। তারা ভবিষ্যতের পণ্ডিতদের একটি উপযুক্ত পদ্ধতির অনুসন্ধান না করে ভিন্ন ভিন্ন পদ্ধতির অনুসন্ধান করতে পরামর্শ দিয়েছিলেন। এটাই হলো আমাদের উত্তর আধুনিকতার সম্বন্ধে আলোচনা। পরের চ্যাপ্টারটা আমরা যাব ইউনিট 17, যেটা আমাদের ফেমিনিস্ট অ্যাপ্রোচ, নারীবাদী দৃষ্টিভঙ্গি। বিংশ শতাব্দীর শেষ দশকে যা নারীবাদী দৃষ্টিভঙ্গি 17, এখানে আমরা আলোচনা করছি যে বিংশ শতাব্দীর শেষ দশকে যা সমাজবিজ্ঞান, অর্থনীতি, জনসংখ্যা এবং নৃবিজ্ঞানের মতো বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে একটি মহান রূপান্তর ঘটেছিল। মনে হয়েছিল যে এখন বোধহয় পুরুষ এবং মহিলাদের সামাজিক সমতার বিষয়টি ইকুইটি মনোযোগের কেন্দ্রবিন্দু হিসাবে দেখা হবে। শেষে বিংশ শতাব্দীর শেষে সময়কালটা আমরা জানতে হবে। তখন থেকে আমরা দেখছি এইভাবে জনপ্রশাসন বিষয়টিতে নারীবাদী অনুসন্ধানের আলোকে পুনরায় সংজ্ঞায়িত হয়েছে। প্রথমে ছিল এক ধরনের, তারপরে নারীবাদী ব্যবস্থা আসার ফলে সেটার পুনরায় তাকে সংজ্ঞায়িত করা হয়েছে, যার ফলে কি এর সীমানা বৃদ্ধি হয়েছে, মানে স্কোপ বেড়েছে এবং ওই নিয়ম কানুন গুলো পুনর্মূল্যায়ন হয়েছে। আসলে নারীবাদী হলো বিশ্লেষণের একটি পদ্ধতি, মেথোডোলজিক্যাল ওয়ে। এটি সম্ভবত একটি তাত্ত্বিক পদ্ধতি বা বাস্তবতার ব্যাখ্যা বা পুনর্মূল্যায়ন। আমরা যখন জনপ্রশাসনের নারীবাদী দৃষ্টিভঙ্গির কথা বলি তখন তিনটি বিষয় প্রাসঙ্গিক হয়ে ওঠে: মহিলা বান্ধব নীতির অন্তর্ভুক্তি প্রশাসনে, জনপ্রশাসনে মহিলাদের অংশগ্রহণ, 2, 3 হচ্ছে কি প্রশাসনের জেন্ডার ইস্যুতে দৃষ্টিভঙ্গিরই পরিবর্তন। এবারে আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেমিনিস্ট পার্সপেক্টিভ জানবো। ফেমিনিস্ট জনপ্রশাসন ব্যবস্থাপনা পদ্ধতি সরকার পুনর্গঠনের সাথে আমলাতান্ত্রিক সরকারকে একটি উদ্যোগী সরকারে রূপান্তরিত করার একটি বিস্তৃত উদ্যোগ নীতি অনয়ন করেছিল, পুনর্নির্মাণ প্রকল্প। এই কারণে গুরুত্বপূর্ণ হয়েছিল যে এটি ওয়েবারের মডেলের আমলাতান্ত্রিক সংগঠনকে চ্যালেঞ্জ জানিয়েছিল। এটি আরো পরামর্শ দিয়েছিল যে প্রশাসনিক কাঠামো, অনুশীলন, নীতি এবং মূল্যবোধ স্থায়ী বা অপরিবর্তনীয় নয়। আরো আশ্চর্যজনক বিষয় হলো যে নারীবাদী পণ্ডিতরা দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক মডেলের বিকল্পগুলির কল্পনা করেছেন, যদিও এগুলি অনেক আগেই ঘটেছে। ক্লিন্টন প্রশাসনের রিপোর্ট অফ দ্য ন্যাশনাল পারফরমেন্স রিভিউ 1993 প্রকাশ হবার অনেক আগেই এখানে উল্লেখ করা যেতে পারে যে পুনঃ উদ্ভাবন প্রকল্প বা রিইনভেন্টিং প্রজেক্ট খুবই ফ্যাশনেবল ছিল তখন, মানে বিভিন্ন জায়গায় ব্যবহার করতো এইসব পুনঃ উদ্ভাবন রিইনভেন্টিং প্রজেক্ট। দুর্ভাগ্যবশত নারীবাদী তাত্ত্বিকদের পরিবেশ কিন্তু অনুকূল ছিল না। তাদের নারীবাদী গবেষণা নারীদের সাংগঠনিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে ক্ষমতা, গুণ এবং সংগঠনের প্রকৃতি, লিডারশিপ, নেতৃত্ব এবং পেশাদারিত্বের বিকল্প তত্ত্বগুলি নীতি নির্ধারক ও নাগরিকদের মনোযোগে আকর্ষণে কিন্তু ব্যর্থ হয়েছিল। এই ধারণাগুলির মধ্যে কয়েকটি কথোপকথনের মাধ্যমে জনপ্রশাসনের পথ তৈরি করে ফেলেছিল, যেগুলি ছিল কি আপাত দৃষ্টিতে নিরপেক্ষ, কিন্তু অন্য সব প্রশ্রয় ছিল পুরুষালী, উচ্চ শ্রেণী এবং শ্বেত মানসিকতা, শ্বেতাঙ্গ মানসিকতা। এখানে বানান ভুল আছে। ফেমিনিস্ট অ্যাপ্রোচ, নারীবাদী দৃষ্টি। একজন নারীবাদী এমন একজন ব্যক্তি যিনি লিঙ্গকে বিশ্লেষণের একটি অত্যন্ত দরকারি বিভাগ হিসেবে চিহ্নিত করেন, যিনি মহিলাদের বর্তমান অবস্থা সম্ভাবনার উপর সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন। তার গেডা লার্নার শব্দ ব্যবহার করে
ধারণা অনুসরণে একটি ব্যবস্থায় বিশ্বাস করে যা ধরে নেয় যে পুরুষ এবং মহিলাদের অবশ্যই কাজের ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে, বিশ্বের সংজ্ঞা এবং স্বপ্ন দেখার ক্ষেত্রে সমতা ভাগ করে নিতে হবে। এটা একটা বড় কথা, যে পুরুষ ও মহিলাদের অবশ্যই কাজের ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে, বিশ্বের সংজ্ঞা এবং স্বপ্ন দেখার ক্ষেত্রে ইকুইটি, সমতা ভাগ করে নিতে হবে। নারীবাদ কেবল যে একটি একক ধারণা তা নয়, বরং এটি একটি বহুমুখী এবং বৈচিত্র্যময় ধারণা। যদিও নারীবাদী আন্দোলনে লিবারেল, আমরা জানি কি কি জানি পার্সপেক্টিভ গুলো, একটা হচ্ছে লিবারেল, একটা হচ্ছে মার্ক্সবাদী, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে বায়োলজিক্যাল, পোস্ট মডার্ন, সব বিভিন্ন, এমনকি পরস্পর বিরোধী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তবুও সব পুরুষ এবং নারী সমতার প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং লিঙ্গভিত্তিক অবিচার নির্মূলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। লিঙ্গ একজনের জৈবিক লিঙ্গ, এটা তো আমরা জানি। লিঙ্গ কখন বলে, তার বায়োলজিক্যাল লিঙ্গ ইজ এ বায়োলজিক্যাল, হ্যাঁ, সেক্স ইজ বায়োলজিক্যাল। আর আর্থ সামাজিক পরিচয় অনুসারে আমরা যে পার্থক্য বিচারে আমরা সমাজে তাকে ভিত্তি করে সমাজে তাকে আমরা নারী পুরুষ হিসাবে চিহ্নিত করেছি। লিঙ্গের ফোকাস নারীদের উপর নয়, বরং পুরুষ ও মহিলাদের মধ্যে ক্ষমতার সম্পর্ক। লিঙ্গের ফোকাসের উপর নারীদের উপরে আমরা নির্ভর করে না। এটা কি পুরুষ আর মহিলাদের মধ্যে ক্ষমতার সম্পর্ক, সম্পদে তাদের প্রবেশাধিকার আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। নারীবাদ পৃথিবীর বিভিন্ন জিনিসগুলি দেখার জন্য একটি লিঙ্গ লেন্স ব্যবহার করার মতো। লিঙ্গ লেন্স, আমরা প্রশাসনের নির্দিষ্ট দিকগুলিতে নারীবাদী দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করছি। যেমন কি নারীবাদী প্রশাসন কিন্তু আজ পর্যন্ত লজ্জাজনকভাবে উপেক্ষিত হয়ে আছে এবং জনসাধারণের কাছে থেকে সেরকম কিন্তু উৎসাহ পায়নি। লিঙ্গ সমতার বিষয়গুলি অন্তর্দৃষ্টি প্রদান করে। নারীবাদীরা বিভিন্ন সাংস্কৃতিক, অর্থনৈতিক বা সামাজিক ব্যবস্থায় পুরুষ বা মহিলা হওয়ার অর্থ কি তার কিন্তু উত্তর খোঁজে। তারা মনে করে যে নারীরা বিভিন্ন নেতিবাচক ধারণার শিকার হয়ে আছে। এছাড়া নারীরা শাসন ব্যবস্থায় তাদের ন্যায্য অংশ কখনোই পায়নি। তারা আমলাতান্ত্রিক সংস্কৃতি ও অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট প্রচলিত দৃষ্টান্ত চ্যালেঞ্জ করেছিল। কিসে আমলাতান্ত্রিক সংস্কৃতি আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেটকে। তারা প্রশাসনিক রাষ্ট্রকে পিতৃতান্ত্রিক হিসাবে দেখেছিল এবং লিঙ্গ বৈষম্যপূর্ণ হিসাবে বর্ণনা করেছিল। তারা পদ্ধতিগতভাবে ব্যাখ্যা করেছিল যে কি প্রশাসনিক রাষ্ট্র কিভাবে মহিলাদের অধীনতা এবং প্রান্তিকীকরণকে শক্তিশালী করে। ডমিনেশন, তারা ওদেরকে আন্ডার ডেভেলপ করে রেখেছে, তাদেরকে দমিয়ে রেখেছে, তাদেরকে মার্জিনালাইজ করে রেখেছে। নারীবাদী পণ্ডিতরা এই পুরুষবাদী আমলাতান্ত্রিক সংস্কৃতিকে অতিক্রম করার জন্য চেষ্টা করে গেছে। তাই নারীবাদী যে সমস্ত পণ্ডিতরা আছে তারা পুরুষবাদী আমলাতান্ত্রিক যে সংস্কৃতি রয়েছে তার থেকে যাতে আমরা অতিক্রম করবার চেষ্টা করি, সেই রকম দিকে ওনারা নিজেদেরকে নিয়োগ করে গেছে। তাদের অভিমুখ ছিল এইরকম প্রযুক্তিবাদী। তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা জনপ্রশাসনের একটি বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলেন। তারা এক প্রশাসনিক ধারণা যেমন কি নৈতিকতা, দক্ষতা, নেতৃত্ব ইত্যাদির পুনঃমূল্যায়ন করে। এটা লক্ষ্য করা গেছে যে নারীবাদী স্কলারশিপের উদ্দেশ্য হলো প্রভাবশালী দৃষ্টান্তকে পুনর্গঠন করা। প্রভাবশালী যেটা আছে, ডমিনেশন যেটা আছে, সেইটাকে আমরা ঠিক মতো যাতে মূল্যায়ন করতে পারি, সেদিকে এগিয়ে যাওয়া, যাতে কি মহিলাদের চাহিদা এবং উদ্বেগের পাশাপাশি সংবেদনশীল পদ্ধতিগুলিকে আরো বেশি অগ্রাধিকার দেওয়া যায়। নারীবাদী নৈতিকতার ধারণা, দক্ষতা, নারীদের নেতৃত্বের শৈলী, সংগঠন তত্ত্ব, প্রশাসন যেভাবে পরীক্ষা করা হয়েছে তার উপর তাদের প্রভাব। এটি কোনোভাবেই জনপ্রশাসন সম্পর্কিত নারীবাদের তত্ত্বের বিভিন্ন কৌশলের বিস্তৃত তালিকা নয়। জনপ্রশাসনের নারীবাদী দৃষ্টিগতি তৈরি করার প্রচেষ্টাটি উত্তর আধুনিক কালে খুব সহজ এবং
সর্বজনীন হয়েছে। এই বিষয়গুলি মনে রেখে আজকের আমার যে আমরা যে আলোচনা করলাম এখানেই আমরা ইতি টানছি। আজকে আমার মনে হয় 101 নম্বর বিপিএসসি 101 এই এই কোর্সটি পুরো শেষ হলো। এখানে 1 থেকে 17 পর্যন্ত যে সমস্ত অ্যাপ্রোচ গুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ধারণা আমরা আশা করি এই ধারণা অনুযায়ী আমাদের যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে জনপ্রশাসনে যারা পড়াশোনা করছে তাদের খুব উপযোগী হবে এবং প্রতিটা অ্যাপ্রোচ যদি ঠিকমতো তারা বুঝতে পারে তাহলে পরে আমাদের পড়ানো সুফল হবে এবং আমরা আশা করব যে পরবর্তী যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো আমরা নির্দিষ্ট সময়ে ভালোভাবে এগিয়ে যাব। এই কথাটি বলে আমি আজকের মতো আজকে আমাদের এই যে প্রোগ্রাম সেটা শেষ করছি। নমস্কার।